আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ মহোদয়কে, যিনি আমাকে ক্লাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের অত্র প্রতিষ্ঠানের নতুন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জগণকে। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের যোগ্যতাভিত্তিক প্রশ্ন উপরে ক্লাস নিব। তোমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস পেয়েছো, যোগ্যতাভিত্তিক ক্লাসও হয়তো বা তোমরা পেয়েছো, কিন্তু তার যদি পেয়েও থাকো আমি তার ধারাবাহিকতায় আরও দু একটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিব। আর আমাদের মর্নিং শিফটে বিশেষ করে যোগ্যতাভিত্তিক ক্লাসগুলো হয়নি, আর আমি আজকে তোমাদের যোগ্যতাভিত্তিক ক্লাসগুলো নিব। তোমরা খুব দ্রুত প্রস্তুতি নাও এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে ক্লাসটা শুরু হয়েছে, এবং খাতা কলম নিয়ে তোমরা টেবিলে বসো এবং খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখো এবং তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলো করার চেষ্টা করো। চলো আমরা এখন অঙ্কগুলো করি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই বোর্ডে আমি দুইটা অঙ্ক লিখেছি, আর এগুলোর আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে একটু দেখবা এবং এগুলো আমার সাথে সাথে তোমরাও অনুশীলন করবা, তাহলে তোমাদের এই অঙ্কের যোগ্যতাভিত্তিক অঙ্কের যে ভীতিটা আছে এটা আশা করি অনেকটা কেটে যাবে, এবং পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে তোমরা খুব সহজেই দিতে পারবা। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের তৃতীয় যেই বিশেষ পরীক্ষা, এটা কিন্তু নভেম্বর মাসের 4 তারিখে আমরা তোমাদেরকে প্রথম যে 3টা খাতা দিয়ে দিব। আবার তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে নভেম্বর মাসের 4 তারিখ থেকেই। সেজন্য তোমরা খুব দ্রুত এই সিলেবাসটা শেষ করবা। আর আমাদের তো অনলাইন ক্লাস চলতেছে, আর যেহেতু অনলাইন ক্লাস চলতেছে আমরা কিন্তু তোমাদের কিন্তু এই আমাদের দ্বিতীয় যে টিউটোরিয়ালটা আছে, আর তোমাদের আমরা তৃতীয় বিশেষ পরীক্ষা নামে যেটা তোমাদেরকে দিব সামনে, সেটার সিলেবাস কিন্তু তোমাদের দ্বিতীয় টিউটোরিয়াল, তার ধারাবাহিকতায় আমরা কিন্তু মোটামুটি সিলেবাস শেষ করে দিয়েছি। তোমরা বাসায় যদি খুব ভালো করে এগুলা অনুশীলন করো আর আমাদের ক্লাসগুলো যদি দেখো, তাহলে পরীক্ষায় তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। চলো আমরা ক্লাসটা করি। অঙ্কটা একটু ভালো করে আগে পড়ে নেই। হ্যাঁ, দেখো, ছেলের বয়স 18 বছর এবং মায়ের বয়স 54 বছর। অর্থাৎ এখানে অঙ্কতে ছেলে এবং মায়ের বয়স দেওয়া রয়েছে। তাহলে আমরা এই প্রশ্নতে কী চেয়েছে, একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে আমাদের ক খ গ 3টা প্রশ্ন লেখা আছে। আমরা এই 3টা প্রশ্ন উদ্দীপকের আলোকে উত্তর দিব। মায়ের বয়স ছেলের বয়সের কত গুণ? তাহলে মায়ের বয়স ছেলের বয়সের কত গুণ? চলো আমরা অঙ্কটা একবার করে দেখি। তাহলে কি দেওয়া আছে? প্রথমেই ক নম্বর অঙ্কটা আমরা করব। ক নম্বর অঙ্কটা করব। মায়ের বয়স কত দেওয়া আছে? দেখো তো, মায়ের বয়স কত? 54 বছর। মায়ের বয়স হলো 54 বছর। আচ্ছা, তাহলে ছেলের বয়স কত হবে? তাহলে আচ্ছা, মায়ের বয়স দেওয়াই আছে, আমাদের বের করতে হবে কি ছেলের বয়স, মায়ের বয়স ছেলের বয়সের কত গুণ। অর্থাৎ ছেলের যেই বয়সটা আছে তার তুলনার মায়ের বয়স কত গুণ বেশি। তাইলে মায়ের বয়স কি হবে? আমাদের পুত্রের বয়সের কত গুণ হবে সেটা আমাদের বের করতে হবে, তাই না? তাইলে মায়ের বয়স হবে, কার বয়স হবে? মায়ের বয়স হবে পুত্রের বয়সের কত গুণ? আমরা বলছি মায়ের বয়স হবে, মায়ের বয়স হবে কার বয়সের? পুত্রের বা ছেলের। আমরা কি দিবে? এখানে ছেলে দিয়েছি, ছেলের বয়সের কত হবে? 54কে আমরা যদি 18 দিয়ে ভাগ দেই তাহলে বের হয়ে যাবে গুণটা কত গুণ। তাহলে আমরা এই 54কে 18 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত আসবে? 18 ভাগ কি
54। এখন 18 ঘরের নামতা কতবার পড়লে আমাদের 54 হবে? 3 বার। 3 বার যদি পড়ে থাকি তাহলে আমাদের কি হবে? এই 54টা পেয়ে যাব আমরা। তাহলে আমরা পেয়ে গেলাম কত গুণ? 3 গুণ। কত গুণ পেলাম? 3 গুণ। তাহলে মায়ের বয়স হবে ছেলের বয়সের কত গুণ? 3 গুণ হবে। তাহলে মায়ের বয়স আমরা পেয়েছি 54 আর ছেলের বয়স ছিল আমাদের কত? 18। যদি আমরা 54কে 18 দ্বারা ভাগ দেই তাহলে মায়ের বয়সটা আমরা পেয়ে যাচ্ছি, সেটা হলো গুণ আকারে, অর্থাৎ 18 গুণ 3 দিলে আমাদের মায়ের বয়সটাই 54 পাওয়া যাবে। কিন্তু আমাদের প্রশ্নতে বলেছে যে মায়ের বয়স কত গুণ ছেলের বয়সের। তাহলে আমরা 54কে 18 দ্বারা ভাগ করেছি, আমরা পেয়ে গেলাম এখন মায়ের বয়স ছেলের বয়সের কত গুণ পেয়েছি? 3 গুণ পেয়েছি। তোমরা খুব সুন্দর করে দেখো। আর ক্লাস যদি না বুঝো বা অঙ্কতে কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু আমার কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের বুঝতে সমস্যা বা কোনো কিছু জানার থাকলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, আমি কমেন্ট পড়ে দেখবো যে কারো কোনো সমস্যা আছে কি না। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, এরপরে আমরা যেটা লক্ষ্য করব যে এরপরে আমরা খ নম্বর অ্যান্সারে চলে যাব। তাহলে আমরা ক নম্বরে কিন্তু বুঝে গেলাম যে মায়ের বয়স ছেলের বয়সের 3 গুণ। খ নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি দেখি। 2 বছর পূর্বে ছেলে ও মায়ের বয়স একত্রে কত বছর ছিল? পূর্বে মানে কি? পূর্বে মানে বিগত, যেটা বিগত বছরে ছিল। অর্থাৎ তোমার বয়স যদি এখন 8 বছর হয়, আজ থেকে 2 বছর পূর্বে তোমার বয়স কত ছিল? তার মানে তোমার বয়স কম ছিল। তাহলে 2 বছর পূর্বে ছেলে ও মায়ের বয়স একত্রে, আবার বলেছি কি একত্রে মানে কি যোগ করতে হবে। অর্থাৎ কি প্রথমেই আমরা আলাদা আলাদা বের করব। মায়ের বয়স থেকে 2 বছর বাদ দিব, ছেলের বয়স থেকেও আমরা 2 বছর বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা কিন্তু এখানে পেয়ে যাব যে এই অ্যান্সারটা আমরা পাবো বা যে উত্তরটা আমরা পাবো এটাকে আমরা একত্রে যোগ করে দিলেই কিন্তু আমাদের কি তাদের দুজনের মোট বয়সটা 2 বছর পূর্বের বয়সটা বের হয়ে যাবে। তো আমি মুছে দিচ্ছি উপরেরটা। আমরা আমি মুছে দেই, এটা লেখাটা টিস্যু দিয়ে মুছাটাই মনে হয় সুন্দর হবে। আচ্ছা, তাহলে দেখো তোমরা, এরপরে আমরা খ নম্বরটা করব, তাই না? খ নম্বর অঙ্কটা আমরা করব। তাহলে আমরা প্রথমেই লিখব 2 বছর পূর্বে ছেলের বয়স, ছেলের তো বর্তমান বয়স দেওয়াই ছিল 18 আর মায়ের বয়স দেওয়া আছে কত? 54। তাহলে লিখব 2 বছর পূর্বে ছেলের কি ছিল? বয়স, তাই না? বয়স ছিল কত বছর? এই 18 থেকে আমরা এই 2 বাদ দিব, তাহলে কত হবে? 18 থেকে 2 বাদ দিলে কত হবে তোমরা নিশ্চয়ই জানো, খুব সহজ একটা গুণ। এটা দিয়ে যদি আমরা এটা 18 থেকে 2 বিয়োগ করলে হবে আমাদের 16 বছর। কত হবে? 16 বছর। এটা আমরা কার বয়স পেলাম? 2 বছর পূর্বে ছেলের বয়স পেলাম। তারপর দেখো মায়ের বয়সও কিন্তু বলেছে, দেখো 2 বছর ছেলে ও মায়ের, তাহলে মায়ের বয়স থেকেও আমাদের 2 বছরটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। 2 বছর পূর্বে কার বয়স লিখবো আমরা? মায়ের বয়স ছিল, তাই না? বয়স ছিল কত? মায়ের বয়স আছে 54 বছর, তার থেকে আমরা 2 বছর বিয়োগ করব। বিয়োগ করলে আমরা 2 বছর পূর্বের বয়সটা পেয়ে যাব। তাহলে 54 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত হবে বলো তো? 54 থেকে 2 বিয়োগ করলে আমাদের হবে 52 বছর। কত? 52 বছর। তাহলে দেখো আমরা কিন্তু জেনে গেলাম যে ছেলের বয়স থেকে, ছেলের বর্তমান বয়স থেকে যদি আমরা 2 বছর বিয়োগ করি তাহলে পূর্বের বয়স পাওয়া যাবে, এবং মায়ের বয়স থেকে যদি আমরা 2 বছর বিয়োগ করি বর্তমান বয়স থেকে তাহলে পূর্বের বয়স পাওয়া যাবে। এখন বলছে দুজনের একত্রে কত বছর হবে, এটা আমাদের বের করতে বলছে, তাই না? 2 বছর পূর্বে, তাই না? 2 বছর
এবার আমরা লিখব 2 বছর পূর্বে ছেলে ও মায়ের বয়স ছিল, তাহলে আমরা লিখব ছেলের বয়স কত ছিল 16 বছর, মায়ের বয়স কত, ছেলের বয়স কত ছিল 16 বছর আর মায়ের বয়স ছিল 52 বছর। তাহলে আমরা দুইটা একত্রে যদি আমরা যোগ করে দেই তাহলে কত হবে, ওনার এই যোগটাই থেকে করে দেই 52 যোগ 16। তোমরা এইভাবে রাফ করে নিবা, এখানে জায়গা নেই সেজন্য আমি এভাবে রাফটা করি নাই। আর দেখি তোমরা যোগটা করতে পারো কিনা, কেউ যদি পারো তাহলে দেখতে চাচ্ছি যে তোমরা পারো কিনা যোগটা। আমাদের সাথে যুক্ত আছে এখানে নাসরিন মেহের, সালাম জানিয়েছে, আসসালামু আলাইকুম আসসালাম। ফরাজ স্যার কমেন্ট করছেন এক্সিলেন্ট প্রেজেন্টেশন। আমাদের সাথে আছেন জুয়েল পাটোয়ারি স্যার, আছে আনিস স্যার, আছে আজগর স্যার আমাদের। আচ্ছা চলো আমরা এই যোগটা করে দেখি। 6 আর 2 কত 8, হ্যাঁ, আর 5-এর সাথে 1 যোগ করলে কত হবে 6, তাহলে একত্রে কত হলো 68। কত 68 কি হবে আমাদের এখানে বছর। তাহলে কিন্তু আমরা জেনে গেলাম যে 2 বছর পূর্বে ছেলে ও মায়ের বয়স একত্রে ছিল কত বছর 68 বছর। কত বছর ছিল 68 বছর। তাহলে আমরা কিন্তু ক জেনে গেলাম, খ, এই দুইটা প্রশ্নে কিন্তু আমরা জেনে গেলাম। তোমরা এটা খুব মনোযোগ সহকারে দেখো, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে আর বিগত পরীক্ষাও আসছে। তোমরা একটু দায়িত্ব নিয়ে যদি এগুলো একটু দেখো এবং তোমাদের গার্ডিয়ানের সহযোগিতা নিয়ে যদি এই ক্লাসগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো তাহলে পরীক্ষা ভীতি তোমাদের থাকবে বলে আমি মনে করি না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি এটা মুছে দিচ্ছি। আমরা এবার গ নম্বর প্রশ্নতে যাব। গ নম্বর প্রশ্নতে আমাদের কি বলেছে তোমরা একটু পড়ো গ নম্বর প্রশ্নটা। দেখো গ নম্বর প্রশ্নতে বলেছে 10 বছর পর তাদের মোট বয়স কত হবে। তাদের বলতে ছেলে এবং মাকেই কিন্তু বোঝানো হয়েছে। তাহলে আমরা পড়েছিলাম খ নম্বর প্রশ্নতে বলেছিলাম 10 বছর পূর্বে, তাহলে ওইখানে পূর্বে বললে আমরা বিয়োগ করেছি। আর এখন বলছে 10 বছর পর, মানে তোমার বয়স যদি এখন 18 হয় আরও 10 বছর পর তোমার বয়স কত হবে। তাহলে অবশ্যই তোমার বয়স বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পেলে কি করতে হবে, যোগ করতে হবে। সেম ওই অঙ্কটার মতোই, জাস্ট এখানে আমাদের শুধু কি যোগ করতে হচ্ছে, কারণ আমাদের 10 বছর পরে বলেছে আর সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে। চলো আমরা অঙ্কটা করি। দেখো এখানে বলা হয়েছে ছেলের তুমি লিখবা 10 বছর পর ছেলের বয়স হবে। কার বয়স, ছেলের বয়স হবে কত, ছেলের বর্তমান বয়স আছে কত 18 বছর। এর সাথে আমরা 10 বছর যদি যোগ করে দেই তাহলে কত হবে, এখানে রাফটা করে নেই আমরা, 18 যোগ 10, তাহলে যোগ করলে কত হবে দেখো, 8-এর সাথে 0 যোগ করলে 8ই হবে। একে একে যদি আমরা যোগ করি, 1-এর সাথে 1 যোগ করলে কত হবে 2, তাহলে কত হলো 28 বছর। তাহলে ছেলের বয়স কত হবে 10 বছর পরে 28 বছর হবে, তাই না। আচ্ছা রাফটা আমি মুছে দিচ্ছি, তোমরা পরীক্ষার পাশাপাশি রাফটাও করে নিবা খাতার পাশ দিয়ে অঙ্ক যখন করবা তখন। আবার দেখো 10 বছর পর কার বয়স হবে, মায়ের বয়স হবে, তাই না। মায়ের বয়স হবে কত হবে বলো তো। মায়ের বয়স আছে কত এখন 54 বছর। কত 54 বছর। এর সাথে আমরা 10 যোগ করে দেব, তাহলে 54-এর সাথে 10 যোগ করলে কত হবে, আমরা এখানে রাফ করে দেখাচ্ছি, 54 সাথে যোগ 10, তাহলে কত হয়, এখানে 4-এর সাথে 0 যোগ করলে 4ই হবে।
5-এর সাথে আমাদের 1 যোগ করলে কত হবে? 6 হবে। অর্থাৎ মায়ের বয়স হবে 64 বছর। কত বছর? 64 বছর, তাই না? তাহলে আমরা কিন্তু দুজনের বয়স কিন্তু আলাদা আলাদা বের করলাম যে 10 বছর পর ছেলের বয়স হবে কত? 28 বছর। আবার 10 বছর পর মায়ের বয়স হবে কত? 64 বছর। এখন এই ছেলে এবং মায়ের প্রশ্ন ছিল তাদের মোট বয়স কত হবে। তাহলে তাদের 10 বছর পর তাদের মোট বয়স হবে, তাই না? আমরা লিখে দেব 10 বছর পর তাদের মোট কি হবে? বয়স, তাই না? বয়স হবে। আমরা জেনেছিলাম এখানে যে ছেলের বয়স 28 আর মায়ের বয়স 64 বছর, তাই না? 64 বছর। চলো আমরা এটা যোগ করি, আলাদা রাফ করে নিই। 64 যোগ 28 যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 8-এর সাথে 4 যোগ করলে হবে কত? 12। 12-র কত হবে? 2। হাতে আমাদের 1 থাকবে। আমরা 6-এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হবে? 8। আর হাতে আমাদের 1 ছিল, ওই 1-এর সাথে যোগ করলে হয়ে যাবে আমাদের 9। তাহলে কত বছর হবে আমাদের? 92 বছর। কত? 92 বছর। তাহলে আমরা কত পেলাম? মোট বয়স কত হবে? 92 বছর। তাহলে আমরা কিন্তু অঙ্কটা তোমাদেরকে করে দিলাম আমি। তোমরা যদি না বুঝে থাকো কমেন্ট কিন্তু আমাকে করতে পারো, আর তোমরা পরবর্তীতে ভিডিওটা দেখতে পারো আর বন্ধুদেরকে শেয়ারও করতে পারো। আর এই অঙ্ক সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই বিষয়ে তোমরা কমেন্ট করতে পারো। আর এগুলো তোমাদের বাসায় অনুশীলন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো এই যোগ্যতা ভিত্তিকের একটি অঙ্ক। তোমরা একটু দেখো, আমি একটু কমেন্ট দেখি। আচ্ছা, তোমরা অনেকে যুক্ত আছো আমার সাথে। এখন তাহলে আমি অঙ্কটা মুছে দিচ্ছি, পরবর্তী আরেকটা অঙ্ক আমরা করব। আমি নিচে আরেকটা যোগ্যতা ভিত্তিক দিয়েছি, সেটা তোমাদেরকে করিয়ে দেই, সমাধান দিয়ে দেই, যাতে তোমরা বাসায় খুব সহজেই অঙ্কটা করতে পারো কোনো রকম তোমাদের গার্ডিয়ানের সহযোগিতা ছাড়া। তোমরা যখন বাসায় মোবাইল চালাবা তখন তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখবা, তাহলে তোমাদের পড়াটা দ্রুতই সম্পূর্ণ হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই পরীক্ষায় গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবা। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসই তোমরা দেখো, যেই বিষয়ই ক্লাস হোক না কেন তোমরা দেখো। চলো আমরা অঙ্কটা একটু পড়ে নেই। এখানে যে যোগ্যতা ভিত্তিক 2 নম্বর যোগ্যতা ভিত্তিক আমি দিয়েছি, এটা একটু আমি তোমাদের আগে একটু পড়িয়ে শোনাই। একটি খাতার দাম 25 টাকা, একটি পেন্সিলের দাম 20 টাকা, তাই না? আমি এখানে ও বা এবং দিতে পারি। ও একটি পেন্সিলের দাম 20 টাকা। তাহলে এটা তোমাদের বইয়ের দেখবা যে তোমাদের যেই 6ষ্ঠ অধ্যায়ের 72, 73 নম্বর যে অঙ্কগুলো আছে ওইগুলোর থেকেই কিন্তু আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো তৈরি করা। আর তোমাদের এরকম যোগ্যতা ছোটো যে সাধারণ প্রশ্নগুলো ছিল এগুলো থেকেই কিন্তু আমরা অঙ্কগুলো তৈরি করছি। হয়তো একটু সংখ্যা চেঞ্জ করেছি, একটু কথার ধরনটা চেঞ্জ করেছি। আর তোমাদের জুপিটার গাইডে কিন্তু অঙ্কগুলো তোমরা পাবা। চলো আমরা ক নম্বর প্রশ্নটা করি। চারটি খাতার দাম কত? আমি লিখেছি ক নম্বর প্রশ্নতে যে 4টি খাতার দাম কত। আগে আমি বলেছি যে লিখেছি উপরে একটি খাতার দাম 25 টাকা। তাহলে 4টি খাতার দাম যদি আমরা বের করি তাহলে অবশ্যই বৃদ্ধি পাবে, আর যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের গুণ হবে, কারণ একই ধরনের সংখ্যাই আমাদের এটি, সেজন্য বৃদ্ধি পাবে। তাহলে ধরো একটি খাতার দাম কত টাকা? একটি খাতার দাম হলো 25 টাকা। কত টাকা? 25 টাকা। আচ্ছা, তাহলে এখানে কয়টি খাতা আছে? 4টি খাতা। 4টি খাতার দাম কত হবে? নিশ্চয়ই বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেলে গুণ হবে। তাহলে 25 গুণ 4 এখানে হবে টাকা। তাহলে তোমরা এখানে রাফটা করে নিবা। 25কে
4 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 4 এর নামটা যদি 5 বার পড়ো, 4 5 20, 20-এর কী হবে? 0, হাতে কত থাকবে? 2। আবার 4 এর নামটা যদি আমরা 2 বার পড়ি, 4 দুগুণা কত? 8, আর হাতে আমাদের ছিল 2, 8-এর সাথে যদি 2 আমরা যোগ করি তাহলে কত হবে আমাদের? 10। তাহলে আমরা কত পেলাম এখানে? 100 টাকা। তাহলে 4টি খাতার দাম কত পেলাম আমরা? 100 টাকা পেলাম। 4টি খাতার দাম কত? 100 টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 4টি খাতার দাম কত। আচ্ছা, চলো এরপরে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখি যে 5টি পেন্সিলের দাম নির্ণয় করো। 5টি পেন্সিলের দাম নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, একটি পেন্সিলের দাম কিন্তু আমরা দিয়েছি 20 টাকা। তাহলে 5টির দাম বললে তো ঠিক এটার মতোই হবে, সহজ। তাহলে আমরা খ নম্বরটা এখানেই করাই দিই। খ, দেখো একটি কিসের দাম? পেন্সিলের দাম। একটি পেন্সিলের দাম কত টাকা? 20 টাকা। কত টাকা? 20 টাকা। আচ্ছা, তাহলে কয়টা পেন্সিল বলেছি? অর্থাৎ 5টি পেন্সিলের দাম। তাহলে কি হবে? নিশ্চয়ই বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পেলে কি হবে? আমাদের গুণ হবে। তাহলে 20 গুণ কত? 5, কেন হবে? টাকা। তাহলে আমি টাকার জায়গায় ডট ডট দিয়েছি, তার মানে উপরের অংশ এটা কি বোঝানো হবে? তাহলে 20, এখানে হবে 5। আপনারা যদি গুণ করে নেই রাফ করে, তাহলে 5 দা যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি বা গুণ করি তাহলে শূন্যই হবে। শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে শূন্য হবে। তাহলে 5 0 0 আর 5 দুগুণা 10, অর্থাৎ এখানে কত হবে? 100, অর্থাৎ 100 টাকা। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে 5টি পেন্সিলের দাম পেয়ে গেলাম। এখন আমরা মুছে দিচ্ছি আমাদের উপরের অংশটা মুছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা। আমরা এবার গ নম্বর অঙ্কটা করব। গ নম্বর অঙ্কটা বলেছে কি? গ নম্বর প্রশ্নতে বলেছে 4টি খাতা ও 5টি পেন্সিলের দাম কত। আমরা 4টি খাতার দামও পেয়েছি, 5টি পেন্সিলের দামও পেয়েছি। তাহলে আমরা লিখব 4টি খাতার দাম কত টাকা? 100 টাকা। আচ্ছা, এরপরে 5টি পেন্সিলের দাম, 5টি পেন্সিলের দাম কত টাকা? ওইটার দামও কিন্তু 100 টাকাই আমরা পেয়েছি। তাহলে আমাদের একত্রে বলেছে, তাহলে আমাদের যোগ করতে হবে। আমরা যোগ করে দেই। 0 0 যোগ করলে 0, 0-এর সাথে 0 যোগ করলে 0, 1-এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। তাহলে কত হবে? 200 টাকা। কত টাকা? 200 টাকা। আমাদের বলেছে মোট কত টাকা প্রয়োজন। তাহলে মোট প্রয়োজন কত টাকা আমাদের? 200 টাকা। মোট প্রয়োজন 200 টাকা। তাহলে কিন্তু আমরা প্রশ্নের উত্তরটা কিন্তু পেয়ে গিয়েছি। আমি যে দুইটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তোমাদেরকে করাইলাম, সেই দুইটা যোগ্যতা ভিত্তিক তোমরা বাসায় যদি খুব ভালো করে চেষ্টা করো তাহলে খুব সহজেই কিন্তু পারবে। মানে এটা খুব সহজে কিন্তু পারবে। এবং তোমাদের এই যোগ্যতা ভিত্তিক সম্পর্কে কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। তাহলে তোমরা এগুলো বাসায় বসে এগুলা প্র্যাকটিস করো এবং তোমাদের গার্ডিয়ানের সহযোগিতা নিয়ে তোমরা এই কাজগুলো করবা। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। তোমাদের এই টিউটোরিয়াল পরীক্ষার জন্য খুব মনোযোগ সহকারে পড়াশোনাগুলো করো এবং সিলেবাস অনুযায়ী পড়াগুলো শেষ করো। আর আমাদের ভিডিওগুলো দেখো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।